আজকে ভোট আসছে তো, ভোটের প্রচার নিয়ে একটু গল্প করি আপনাদের সঙ্গে। একালের প্রচার সেকালের প্রচার। এখন তো সামাজিক মাধ্যম আছেই, সেখানে দলের সমর্থকেরা নানা রকম ব্যঙ্গ মিম এই সমস্ত দিয়ে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন, আমরা এলে তোমাদের একদম সোনার থালায় মুড়ে দেবো, সোনার থালায় ভাত দেব। আমরা এলে তোমাদের রাজরাজত্ব পরিপাটি, মাছের মুড়ো দুধের বাটি সাজিয়ে দেবো সামনে। সমাজ মাধ্যম যখন ছিল না, আর দূরদর্শনও যখন ছিল না, এবং বেতারে ভোটের জন্য প্রচারেরও কোনো নিয়ম ছিল না, বোধহয় নিষিদ্ধও ছিল, জানি না আমি ঠিক। তো তখন ভোট প্রচারে দুটো জিনিস অসম্ভব কাজে লাগতো, তিনটে জিনিস বলাই ভালো। একটা পোস্টার, অত্যন্ত সস্তার ম্যাপ লিথো কাগজে, লিথো প্রেসে ছাপা, এক কালিতে, এখনকার মতো কাট আউট নয়, এখনকার মতো ওই ল্যাম্পপোস্টের ধরে ঝুলে আছে বিশাল সাইজের কাট আউট না, এসব কিছু না। 20 ইঞ্চি 30 ইঞ্চি পোস্টার, ম্যাপ লিথো সাইজের, সেগুলো রাত্রিবেলার দিকে আঠা দিয়ে, অ্যারারুটের আঠা দিয়ে ব্রাশে করে দেয়ালে দেয়ালে, বাড়ির দেয়ালে লাগিয়ে দিয়ে যেত। দেয়াল লিখন ছিল, তবে এত বেশি না। আমি এখন যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে দেয়াল লিখনের অসম্ভব প্রাবল্য আমার ছোটোবেলায় আমি দেখিনি। আর আরেকটা বিরাট প্রচার মাধ্যম ছিল তখন, সেটা হচ্ছে প্রার্থীর দলের যারা ওই প্রার্থীকে সমর্থন করেন বা ওর দলে আছেন, সেই প্রার্থীর হয়ে ছোট ছোট শোভাযাত্রা বলা যায় না, থাকে 20, 25, 50 জন লোক, ঘাড়ে একজনের ঘাড়ে বা দুজনের ঘাড়ে পতাকাটা রয়েছে দলীয়, সেটা নিয়ে অমুক সেনকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন অমুক সেনকে, এই রকম বলতে, বা প্রতীক চিহ্নটার কথা বলতে বলতে যেতেন। যেমন কংগ্রেসে তখন জোড়া বলদ প্রতীক ছিল, জোড়া বলদে ছাপ দিন। যিনি মূল দোহার তিনি বলছেন জোড়া বলদে ছাপ দিন, অন্যরা সবাই বলছে ছাপ দিন, ছাপ দিন। এর বেশি কিছু না। পাড়া দিয়ে একবার দুবার ঘুরে গেল কদিন ধরে, ভোটের আগে থেকে। বাড়িতে প্রার্থী আসতেন খুব কম, প্রার্থীর লোকেরা এসে স্লিপ মিলিয়ে দিয়ে যেত। প্রার্থীরাও যে একেবারে আসতেন না তা না। তাছাড়া এখনকার মতো সম্পূর্ণ অপরিচিত মুখ, কাল অব্দি নাম শুনিনি, 3টে তেল কলের মালিক বা 4টে চাল কলের মালিক, বা কিছুই করে না, অদ্ভুত অদ্ভুত মানুষেরা সমস্ত এখন দাঁড়ান, শিক্ষাগত যোগ্যতা জেগে থাক। তো সেই ধরনের মানুষরা তখন দাঁড়াতেন না, মোটামুটি পরিচিত মুখগুলোই দাঁড়াতেন। ব্যারিস্টার অশোক সেন দাঁড়াতেন কংগ্রেসের হয়ে, মোহিত মৈত্র দাঁড়াতেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির, অবিভক্ত না, কমিউনিস্ট পার্টি তখন ভাগ হয়ে গেছে, সিপিআই এর হয়ে। এদের একটা বিখ্যাত স্লোগান মনে পড়ছে, ভোট দেবেন কিসে, কাস্তে ধানের শীষে। কারণ প্রতীক যখন ভাগ হয়, কমিউনিস্ট পার্টির মধ্যে এত ভাগ দেখে ফিদেল কাস্ট্রো অবাক হয়ে গিয়েছিলেন, বলেছিলেন কমিউনিজম তো একটাই, তো এতগুলো কমিউনিস্ট পার্টি আসে থেকে। ভদ্রলোক বোঝেননি আমাদের দেশে সব সম্ভব। তো ওইখানে ওই ভোট দেবেন কিসে, কাস্তে ধানের শীষে, সাদার উপরে লাল দিয়ে লেখা, দেয়ালে বেঁধে দিয়ে গেল, মোহিত মৈত্রকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ব্যাস। তার বেশি কিছু না। মাইক নয়, কাট আউট নয়, ফ্লেক্স নয়, সামাজিক মাধ্যম নয়, কাদা ছিটিয়ে অপরের নামে বক্তৃতা নয়,
হ্যাঁ, সভা হতো। দেশবন্ধু পার্কে, আমি উত্তর কলকাতার মানুষ, এখন আর ছেলে বলি না নিজেকে, আমি উত্তর কলকাতার মানুষ। তো সভা হতো সেখানে, বিরোধী দল সভা করত, পরের দিন সভা করত শাসক দল। কিন্তু সেই সভায় একটা আলোচনা হতো, সভায় বক্তৃতা দিতেন যারা, তাদের আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে চিনি। হেমন্ত কুমার বসু, মোহিত মৈত্র, অশোক সেন, মিহির গাঙ্গুলি, এদের নানু বোস, এদের আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে চিনতাম। কোনোদিন চিনতাম না মদনতলা প্রাইমারি স্কুলের মাস্টারমশাই তিনি এসে দাঁড়িয়ে গেলেন, এই জিনিসটা আমরা দেখিনি। বিরোধী পক্ষই হোক বা শাসক পক্ষই হোক, যারা দাঁড়াতেন তাদের মোটামুটি নাম ছিল। কালীপদ মুখার্জি পুলিশ মন্ত্রী হতেন কংগ্রেসের। তো এইরকম নানা ধরনের মানুষেরা দাঁড়াতেন, তাদের একটা রাজনৈতিক পরিচিতি ছিল। সবাইয়ের কিন্তু প্রত্যেকের, যতজন দাঁড়াতেন প্রত্যেকের একটা রাজনৈতিক পরিচিতি ছিল। যে কোনো একটা পেশা থেকে এসে দাঁড়িয়ে পড়তেন না। সাধারণত আইনজ্ঞ, শিক্ষক মানে অধ্যাপক, আইনজ্ঞ, কাউন্সিলর বা সমাজসেবী, ওইরকমভাবে সমাজসেবা নিয়ে এত কথা শুনিনি তখন। আর ভোটের আগে কতগুলো দিন অনেকগুলো পার্টি ছিল, এই সব মিলে যুক্তফ্রন্ট হয়ে যায়নি তখনও। কমিউনিস্ট 64 সালে উগ্রপন্থী মানে চীনপন্থী আর নরমপন্থী এই নিয়ে কমিউনিস্ট পার্টি দুভাগে ভাগ হয়ে যায়। সোমনাথ লাহিড়ী এরা যান সিপিআইতে, আর জ্যোতিবাবুরা যান সিপিএমতে। তো আর এছাড়া ছিল, এরা মিলে বামফ্রন্ট করেনি তখন, আমি যখনকার কথা বলছি। তখন এসইউসিআই, এরা পুরনো পার্টি, এরা অনেক দিন ধরেই দাঁড়াচ্ছে। বিএসপি, প্রজা সোশ্যালিস্ট পার্টি, এরকম অনেকগুলো পার্টি ছিল। যতীন চক্রবর্তী বোধহয় বিএসপিতে ছিলেন। এইরকম নানা অনেকগুলো পার্টি ছিল, দুটো তিনটে করে ক্যান্ডিডেট দিত। ফরওয়ার্ড ব্লক, এরা তখন মার্চ করেনি, মার্কসিস্ট ফরওয়ার্ড ব্লক নয়, এরা তখন বামফ্রন্টে মিশে যায়নি। ফরওয়ার্ড ব্লকে ছিলেন সমর গুহ, ভারী বর্ণময় চরিত্র। সমর গুহ প্রত্যেকবার নেতাজির জন্মদিনের আগে নিয়ম করে আর ইলেকশনের আগে লিফলেট ছাপাতেন যে নেতাজি ফিরে আসছেন, এবং ফিরে এসে তিনি ভয়ঙ্কর রকমের একটা সুস্থ রাজনীতি, একটা বিরাট পরিবর্তন নিয়ে আসবেন, আমরা নেতাজির জন্য অপেক্ষা করে আছি। এইরকম একটা ব্যাপার সেই সময় হতো। আর দেশবন্ধু পার্কের এই বক্তৃতা, যেটা মাঝে মাঝে বাবার হাত ধরে শুনতে যেতাম, মানে আমার শুনতে যাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না। বাবা একটা হাতের সঙ্গে একটা সঙ্গী হিসেবে হাতটা ধরে নিয়ে শুনে আসি, যেতাম। হ্যাঁ, নিখিল দাস বক্তৃতা দিতেন, মেজর সত্যগুপ্ত বক্তৃতা দিতেন, সেসব ভয়ঙ্কর বক্তৃতা। আমি ক্যারিকেচার করে দেখাতে পারি, কিন্তু দেখাবো না, মিমিক্রি করা উচিত না এসব নেতাদের। তো সেই বক্তৃতা আমরা শুনতাম, গরম গরম বক্তৃতা। স্কুলগুলোতে ভোট হতো, ভোটে স্লিপ দিয়ে যেত, কোনো চাপাচাপি ছিল না। ভোট পরবর্তী হিংসা কথাটা শুনিনি কখনো, সেটা শুনেছি যুক্ত ফ্রন্ট আমল থেকে, তার আগে শুনিনি কখনো ভোট পরবর্তী হিংসা। আর এখন তো ভীষণভাবে শুনছি। তো পোস্টার, দেয়াল লিখন, নানা রকম দেয়াল লিখনের বর্ণনা ছিল তখন। অদ্ভুত অদ্ভুত কবিতা লেখা হতো, সবগুলো বলবো না, কারণ ফটো তোলা তো নেই, লোকজন আমাকে ছিঁড়ে খাবে। কোথায় পেলেন দেখান, দেখাতে পারবো না, অনেক আপত্তিকর কথাও থাকতো তাতে, কিন্তু অপমানকর নয়। হাস্যরস মেশানো থাকতো, কার্টুন থাকতো, অর্থাৎ ভোটের প্রচারের মধ্যে একটা সৃজনশীলতা থাকতো। আর পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট, এইগুলি ছিল মূল বাহক। ছিল না কি, সোশ্যাল মিডিয়া ছিল না, মিম ছিল না, দলীয় লোককে দিয়ে চরিত্র মানে অন্য দলের চরিত্র হনন ছিল না,
ছিল না টিভি রেডিওতে আলাদা করে প্রচারের ব্যবস্থা, ছিল না কাট আউট, ছিল না ফ্লেক্স, ছিল না এমাথা ওমাথা ব্যানার, এইগুলো ছিল না। কিন্তু একটা সুষ্ঠু ভোট হতো। আমি অন্তত 70 সালের আগে পর্যন্ত ভোটে এত রকম কাণ্ড, ভোট পরবর্তী প্রতিহিংসা, এত বিষয়ে এমন কাণ্ড দেখিনি। একটা স্বাভাবিক প্রচার হতো, তখন কংগ্রেসই একচেটে জিতত। বামপন্থীরা তো চিরকালই একটা স্থানীয় দল, সিপিএম তো একটা স্থানীয় দল, কতদূর যাবে, কয়েকটা এমএলএ, ফুলোরেনু গুহ, ডক্টর ফুলোরেনু গুহ, এই সমস্ত অসাধারণ পার্সোনালিটিরা ভোটে দাঁড়াতেন। এখন যেন ভোটের মানুষদের চিনি না, নাম শুনিনি কোনোদিন, ভোটে এলো তখন নাম শুনলাম, অথবা কোনো সেলিব্রিটিকে ধরে দাঁড় করিয়ে দিল। অর্চনা মুখার্জি রান্নাঘর চালায় টিভিতে, তাকে ধরে দাঁড় করিয়ে দিল। এই ব্যাপারটা ছিল না। সব মিলিয়ে একটা ভোটের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটা দিক ছিল, কারণ তখন আমরা সদ্য স্বাধীন হয়েছি। এত বেশি স্বাধীনতা তখন আমরা পাইনি। নমস্কার।